প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক, আমাদের অনেক প্রিয় মানুষ হাসান মামুন। ধন্যবাদ রেজা ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় সনদ মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি। বৈষম্য বিরোধী নেতার চাঁদাবাজি, 2.25 কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে। দলগুলো একমত হলে বর্ষপূর্তিতেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ। আর সাবেক আইজিপির জবানবন্দি, রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড। দৈনিক যুগান্তর, সংস্কার বাস্তবায়নে বড় দলগুলোর বিরোধ। এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দৈনিক সমকাল, রাউজানে দ্বন্দ্ব, খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা। জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে বিরোধ, নানা মত। কালের কণ্ঠ, এখন আলোচনায় এক্সিট। আজ জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন। সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে, তারেক রহমান বলেছেন। দৈনিক ইত্তেফাক, জুলাই সনদ সই হচ্ছে না আজ, দ্রুত সিদ্ধান্ত এসে আজ আলোচনা শেষ করতে চাই আলী রিয়াজ। বাংলাদেশ প্রতিদিন, ঐক্য অনৈক্যের জুলাই সনদ। সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে, আশুলিয়ায় সমাবেশে তারেক রহমান। মানব জমিনের শিরোনাম, জুলাই সনদ, বল এখন দলগুলোর কোর্টে। কুটির নিচে কথা নেই রিয়াদের। আমাদের সময় 39 সংসদীয় আসনে সীমানা পরিবর্তন, বাংলাদেশকে সবুজ সংকেত, মার্কিন পাল্টা শুল্ক আরোপ। দেশ রূপান্তর, সংগঠিত হওয়ার চেষ্টা আওয়ামী লীগ, তৎপর পুলিশ। আমার দেশ, পলাতক শেখ পরিবারের সদস্যরা কে কোথায়। খবরের কাগজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে ভালো করছে। কালবেলা শিরোনাম, 100 খেলাপির পেটে লাখ কোটি টাকা, বিতর্কিত নেতাকর্মীদের পুলিশে দেবে বিএনপি। দৈনিক দিনকাল, ফেসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁত পেতে আছে। দৈনিক করতোয়ার শিরোনাম, 39 সংসদীয় আসনে আসছে পরিবর্তন, রাশিয়ায় ভূমিকম্প, সুনামির আঘাত, জাপান আমেরিকায়। ইনকেলাব, বিতর্ক পিছু ছাড়ছে না এনসিপির। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা, কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে তারেক রহমান। রূপালী বাংলাদেশ, কবরের কঙ্কাল নিয়ে যাচ্ছে বিদেশ চক্রে ক্লিনিক মালিক শিক্ষার্থী। বিএনপি অফিসে ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা। আলোকিত বাংলাদেশ, তফসিলের আগে প্রবাসীদের ভোটাধিকার চায় এনসিপি। খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন করবেন। আপনি শিরোনামগুলো শুনলেন। জাতীয় সনদ, জুলাই সনদ। একটি পত্রিকার শিরোনাম, আজ জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন। আবার আরেকটি পত্রিকার শিরোনাম, জুলাই সনদ সই হচ্ছে না আজ। এনসিপি জামাত চায় আইনগত ভিত্তি, পূর্ণাঙ্গ সনদ পেলে সই করবে বিএনপি। আবার আরেকটি পত্রিকার শিরোনাম, ঐক্য অনৈক্যের জুলাই সনদ ঘোষণা নেয়ালে এনসিপি 3 জুলাই তারা নিজেরাই জুলাই সনদ ঘোষণা করবেন। কি হবে? কথা ছিল মানে ঐক্যমত্য কমিশন থেকে বলা হয়েছিল যে জুলাইয়ের মধ্যে এই সনদটা চূড়ান্ত করার চেষ্টা হবে। মানে জুলাই মাস, জুলাই সনদ এভাবে একটা মেলানো হয়েছিল। তো এটা কোনো বাধ্যবাধকতা না। ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে বোধহয় অগাস্টের মধ্যভাগ পর্যন্ত। তো এর মধ্যে জুলাই সনদ চূড়ান্ত হলেই হবে। সুতরাং আজকে হচ্ছে কি হচ্ছে না এটা বোধহয় গুরুত্বপূর্ণ বিষয় না আমার কাছে মনে হয়, যদিও পত্রিকাগুলো এটাকে খুব জোর দিয়েছে। ওইখানে জোর দেওয়া দরকার যে অগাস্টের মধ্যভাগের মধ্যে এটা, মানে মেয়াদের মধ্যে এটা শেষ হচ্ছে। যদি আপনি তাই বলেন তাহলে তো এনসিপি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তারা 3 তারিখে, যদি এর মধ্যে সরকারের কোনো ঘোষণা না আসে তাহলে তারা 3 তারিখেই ঘোষণা করবে। হ্যাঁ, এখানে একটু বোধহয় কনফিউশন আছে যে এনসিপি ওই ঘোষণাপত্রের কথা বলেছে। ঘোষণাপত্র আর সনদটা ভিন্ন জিনিস। ঘোষণাপত্র হচ্ছে যে গণ অভ্যুত্থান হয়ে গেল সেই বিষয়ে একটা রাজনৈতিক বিবৃতি, এবং এটা সংবিধানের পার্ট হবে কিনা নাকি আলাদা করে তফসিলে থাকবে, এই বিতর্কটাও কিন্তু আছে।
তো ঘোষণাপত্র কিন্তু সরকার চূড়ান্ত করেছে এবং খসড়া দিয়েছে দলগুলোকে। তো তারা একমত হলে সরকার বলছে যে ৫ তারিখে, যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, এখানেও তো বেজে গেছে যে আইনগত ভিত্তি চাইছে কেউ, আবার কেউ। হ্যাঁ, ওইটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে ক্ষেত্রে। তো যাই হোক, এখানে বিতর্ক আছে সংবিধানের পার্ট হবে কিনা নাকি আলাদা থাকবে। আর ওইটা হচ্ছে যে আইনগত ভিত্তি, মানে সনদের আইনগত ভিত্তি দেওয়া হবে কিনা, নাকি এটা যেটা বলা হয়েছে 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে, মানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু বিতর্ক আছে। তো আমরা লক্ষ্য করব যে দ্বিতীয় দফা যে সংলাপ চলছে, আজকে বোধহয় 22তম দিন বা 23তম দিন, যেসব বিষয় ঐকমত্য হয়নি প্রথম দফায়, সেই সব ব্যাপারে মূলত মৌলিক সংস্কারের বিষয়গুলোতে ঐকমত্যের একটা চেষ্টা সরকার নিয়েছে। সরকার মানে ওই যে ঐকমত্য কমিশন, যেটা সভাপতি হচ্ছেন ইউনূস সাহেব নিজে, আর সহসভাপতি আলী রিয়াজ সাহেব নেতৃত্ব দিচ্ছেন। তবে উনি কিন্তু সময়ে সময়ে ডক্টর ইউনূসকে জানাচ্ছেন, যেমন কালকেও বোধহয় দেখা করেছিলেন, দেখা করে নির্দেশনা নিয়েছেন। তো যাই হোক, সরকারের একটা স্বতন্ত্র অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এখানে। সরকার কিছু প্রস্তাব দিচ্ছে, আলোচনায় অগ্রগতি না হলে সমঝোতার প্রস্তাবও দিচ্ছে। রাজনৈতিক দলগুলোও এই আলোচনায় অংশ নিচ্ছে বেশ স্টাডি করে এসে, এবং তারা মাঠে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও বা মতভেদ সংঘাত হলেও কোথাও কোথাও কিন্তু সংঘাত হচ্ছে। যেমন কালকে মুরাদনগরে এনসিপির সঙ্গে বিএনপি সংঘাত হয়েছে, এবং উত্তপ্ত বাক্য বিনিময় তো চলছেই, প্রতিদিন প্রায় ইস্যু তৈরি হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সংস্কার আলোচনা এটার প্রভাব নাই, এটা কিন্তু ইতিবাচক যে মাঠের উত্তাপটা আলোচনার মধ্যে আসছে না, আলোচনায় ওয়াকআউট হচ্ছে, আবার ফিরে আসছে, আলোচনা চলছে। যাই হোক, তো 7টা বিষয় এখনো ঐকমত্য হয়নি, এটা আজকে খবর আছে। তো ঐকমত্য হবেই এটা ধরে নেওয়ার মধ্যে, হ্যাঁ, তার মানে অগ্রগতি কিন্তু হয়েছে, হ্যাঁ, ইতিবাচকভাবেই দেখা উচিত। এবং এর বাইরে কিন্তু অনেক সংস্কার আলোচনায়, অনেক মানে সুপারিশের ব্যাপারে অগ্রগতি হয়েছে। তারপরে অনেক সুপারিশ আছে যেগুলো সহজে বাস্তবায়নযোগ্য, সরকার ঠিক করেছে, এগুলো নিয়ে বিতর্ক নাই। তো এগুলোর বাস্তবায়ন শুরু হয়নি, এটা একটা অভিযোগ। শুরু করে দেওয়া উচিত ছিল, অনেকে মনে করেন, তাহলে কিছু সংস্কার অন্তত হয়ে যেত এর মধ্যে। তো যাই হোক, এখন যেসব বিষয় ঐকমত্য হয়নি এখন পর্যন্ত, সেগুলো নিয়ে বোধহয় আরও কিছু আলোচনা হবে। আচ্ছা, এই যে আলোচনা হবে, গতকাল আর একটি আলোচনা সভায় সরকারের এক্সিট প্রসঙ্গ নিয়ে অনেক কথা হলো। এক্সিট পলিসি নিয়ে চিন্তার সময় এসেছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ পরবর্তী সরকার বৈধতা দেবে কিনা সে প্রশ্ন তুলেছেন। এবং একই সাথে আরেকটি শিরোনাম খুবই প্রণিধানযোগ্য, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফেসিবাদ, তারেক রহমান বলেছেন। জি, আমি দুটাই লক্ষ্য করেছি। দেবপ্রিয় ভট্টাচার্য উনি কিন্তু এই সরকারের সঙ্গে কাজ করেছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির উনি হচ্ছেন প্রধান ব্যক্তি। তো উনি এর আগে অভিযোগ করেছিলেন যে ওই কমিটির যে রিপোর্ট, সেটার বাস্তবায়নে সরকারের কোনো হেলদোল নাই। এটা কিন্তু রেজা ভাই খুব ইন্টারেস্টিং, সরকার আলোচনা করছে, কোনো কিছু বাস্তবায়ন করছে না। এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছ থেকে যেটা বিভিন্ন আলোচনায় শুনি, যে উনি অভিযোগ শোনেন কিন্তু কিছু বলেন না, এরকম মন্তব্য। প্রধান উপদেষ্টা সম্বন্ধে এই কথাটা বলেছিলেন সম্ভবত মাহমুদুর রহমান মান্না ভাই, যে উনি হেসে বিদায় করে দেন, কিছু বলেন না। তো যাই হোক, প্রধান উপদেষ্টা কম কথা বলা অবশ্য ভালো, কারণ ওনার কথায় তো ইস্যু তৈরি হয়, এবং কিছু খারাপ ইস্যু তৈরি হয়েছে। যেমন উনি ওই যে শুরুতে বললেন যে ছাত্ররা প্রাথমিক নিয়োগকর্তা, তারাই আমার নিয়োগকর্তা। ওই প্রাথমিক শব্দটা বাদ দিয়ে অনেকে বলে নিয়োগকর্তা, উনি প্রাথমিক বলেছিলেন, তার মানে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত করেছিল। তো যাই হোক, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। মাস্টার মাইন্ড, এই কথাটা বিতর্কের সৃষ্টি করেছে। পরে উনি আর এটা কন্টিনিউ করছেন না, বলছেন না। বিদেশে গিয়েও বলেছিলেন, এটা নিয়ে কিন্তু বেশ জটিলতা তৈরি হয়েছে। কারণ এই আন্দোলনের যে নেচার, সেখানে অধিকাংশ লোক মনে করে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এটা একটা গণবিস্ফোরণ। অনেকে কিন্তু গণ অভ্যুত্থানও বলে না, অনেকে বলে গণবিস্ফোরণ। মানে এখানে আপামর মানুষ নেমে এসেছিল, আওয়ামী লীগের অন্ধ সমর্থকবাদী। এই কথাটা একেবারে কেউ অস্বীকার করবেন না যে গত বছরের ঠিক এই সময়ে দেশের পরিস্থিতিটা কেমন ছিল, কতটা বিস্ফোরণ ছিল,
এবং বিশেষ করে এক শেষ দিনে মিছিলের শেষ ভাগটা কোথায় ছিল, জি, প্রতিবাদের শেষ ভাগটা কোথায় ছিল সেটাও বোধ করি খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেই জায়গায় 1 বছরের ব্যবধানে এই যে এখন এত বিতর্ক, এত মানে অনৈক্যের জায়গা, এইটা কি কাঙ্ক্ষিত? না, এটা কাঙ্ক্ষিত না। আবার এটা একটু স্বাভাবিকও। কারণটা হচ্ছে যে আন্দোলনটা কিন্তু স্ট্রাকচার্ড ছিল না, আচ্ছা, কাঠামোবদ্ধ আন্দোলন ছিল না। কোনো একটা পার্টির নেতৃত্বে, কোনো একটা পার্টির কর্মসূচি হিসেবে এটা কিন্তু হয়নি। যেমন আমরা 90-এ গণ অভ্যুত্থান দেখেছি, সেখানে 3 জোটের রূপরেখা ছিল, কাঠামোবদ্ধ ছিল আন্দোলন। এবারের আন্দোলনটা কোনো কাঠামোর মধ্যে ছিল না, এবং এটা নতুন ধরনের একটা আন্দোলন এবং নতুন নেতৃত্বে হয়েছে। এবং কে যে কোথায় কি ঘোষণা দিয়েছে সেটা কিন্তু বলাও মুশকিল এখন। যেমন আমি বলি যে সরকারের পতনের যে দাবি, এটা সম্ভবত, আমি যদি ভুল না করি, এটা সম্ভবত ডক্টর সলিমুল্লাহ খানের কণ্ঠে এসেছিল। আচ্ছা, উনি স্বতঃস্ফূর্তভাবে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন, সেখানে এসেছিল। তারপর কিন্তু 3 তারিখে নাহিদ ইসলামের ঘোষণার আগেও ডক্টর আনু মোহাম্মদের নেতৃত্বে যে দ্রোহ যাত্রা হয়, সম্ভবত 2 তারিখে, সেখানে কিন্তু সরকারের পতনের কথা এসেছিল। তো ফলে কে যে কোত্থেকে কি ঘোষণা দিয়েছে, যে জন্য আমি বলছিলাম যে এটা স্ট্রাকচার্ড আন্দোলন না, এবং এখানে একক নেতৃত্ব ছিল না। দেখা গেছে যে ডিবি কার্যালয়ে নেতাদের ধরে নিয়ে বাধ্য করা হয়েছে একটা ঘোষণা দিতে, কিন্তু তাদেরই অপর অংশ আবার আন্দোলন চালিয়ে গেছে। এবং পত্রপত্রিকাগুলো বিচিত্র ভূমিকা নিয়েছে, এটা বলা উচিত। অধিকাংশ মিডিয়া ওই মূল দাবি গোপন করার চেষ্টা করেছে। এখন এইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং মানে মিডিয়া সমালোচিত হচ্ছে, কিন্তু কিছু পত্রিকা আবার 9 দফা কিন্তু এনেছে। কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বর্তমান সময়ও ঠিক সেরকমই একটা পরিবেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা সরকারের তরফ থেকে চাপ খুব নাই, কিন্তু অন্য দিক থেকে তো চাপ আছে। মানে মবের একটা প্রভাব মিডিয়ার মধ্যে আছে। আপনি মবের কথা তুললেন, মানে যেটা একটা জিনিস যেটা হয় যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা, তো সেই জায়গায় আমি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে একটি দৈনিক পত্রিকায় কাজ করতাম। তখনও আমাকে দেখতে হয়েছে যে প্রভাবশালী ছাত্র সংগঠন, আমি মিছিলে যাব কি যাব না, আমাকে জোর করে বা ছাত্রছাত্রীদের জোর করে মিছিলে যাওয়ার জন্য বাধ্য করা হতো, না হলে ওই যে হলের একটা বিশেষ রুমে ডেকে নিয়ে তাকে আবার টর্চার করা হতো। তো আমরা তো আশা করেছি যে এই পরিবর্তনের ফলে আমার অধিকারের জায়গাটা আমি নির্ধারণ করব। তা সেই জায়গা থেকে এই যে এনসিপির জনসমাবেশে যে ছবিটা এলো, একটি ছবি দেখলাম যে টাঙ্গাইলের জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে জোর করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল শহরে মিছিল সমাবেশ করেছে বিন্দুবাসিনী। তো এটা তো কাঙ্ক্ষিত না যে আমি কি মিছিলে যাব কি যাব না, এটা জোর করবেন এখনো আমাকে? মোটেও কাঙ্ক্ষিত না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে ওই স্কুলে, তখন সামরিক শাসনামল ছিল, তখন ওই সামরিক শাসক যাবেন, কোনো অনুষ্ঠান হবে, ধরে নিয়ে যাওয়া তো মানে বাচ্চাদের আর কি। তো এই কালচারটা, আবার মন্ত্রী আসবেন, দাঁড় করিয়ে রাখা হতো। তো এই কালচারটা ছাত্র রাজনীতিতে এসছে। আপনি যেটা বলেছেন যে হলে থাকা যাবে না, ইভেন এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতা, তারাও কিন্তু বাধ্য হয়েছিলেন কয়েকজন ছাত্রলীগ করতে। মানে তারা এখন ব্যাখ্যা দিচ্ছেন যে কেন তারা ছাত্রলীগে ছিলেন। তো এটা নিয়ে বাদানুবাদ আছে যে তারা সঠিক ব্যাখ্যা দিচ্ছেন কিনা, কিন্তু এটা তো রিয়েলিটি। অনেকে বাদানুবাদের কথা তুললেন তো, যেমন আমি মাঝখানে একজনের একটা ভিডিও দেখলাম, ঠিক সেই সময় তিনি একজন জনপ্রিয় নেতার সম্পর্কে যে বক্তব্য দিলেন, এখন তার বিরুদ্ধে যখন কথা বলেন, তাহলে এখন তিনি বলতে চান যে আমাকে জোর করে রাখা হয়েছিল, সেই রকম ব্যাখ্যা ওনারা দিচ্ছেন আর কি। তো সেগুলো গ্রহণযোগ্য কতটা এ নিয়ে প্রশ্ন আছে, কারণ তখন তো সবাই ছাত্রলীগ করেনি। যেমন ডক্টর আসিফ নজরুল যে ব্যাখ্যাটা দিলেন, মুক্তিযুদ্ধের সাথে যে তুলনাটা করলেন, সেই তুলনাটাও তো সেটাও গ্রহণযোগ্য হয়নি, এবং সে ব্যাপারে উনি বোধহয় একটা বক্তব্য দিয়েছেন না, কিন্তু আপনি একেবারে দ্ব্যর্থহীন ভাবে বললেন, বলে ব্যাখ্যা দিবেন, সেটা তো আসলে উনি আবার বলেছেন যে আমি সরি এইভাবে তুলনা করার জন্য। যাই হোক, তো এইগুলো আসলে রেটরিক, মানে বক্তৃতার সময় এসে যায়। ডাকসু নির্বাচন, এই নির্বাচন বা তিনটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে এখন, এই যে টেনে আনার সংস্কৃতি যদি থাকে, তোমাকে মিছিলে যেতেই হবে, সেই সংস্কৃতি যদি চালু হয় বা অব্যাহত থাকে, তাহলে ফেয়ার হবে কিনা, হ্যাঁ, ভোটটা ফেয়ার হবে কিনা, এই প্রশ্ন আছে। একসময় তো ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া আর কিছু ছিল না দীর্ঘদিন আর কি,
এবং তাদের উপস্থিতির কারণেই কিন্তু দীর্ঘদিন ডাকসু নির্বাচন হয়নি, 29 বছর বোধহয় হয়নি রেজা ভাই। না, ডাকসুটা 6 বছর পর হচ্ছে, মাঝখানে একবার হলো। হ্যাঁ, ওই 6 বছর যে আগে যে হয়েছিল এর আগে দীর্ঘদিন হয়নি, কোনটা 33 কোনটা 35 বছর পর হচ্ছে, এত বছর পরে হচ্ছে। যাই হোক, এই নির্বাচনটা তফসিল ঘোষণা করা হয়েছে, কোথাও কোথাও নির্বাচন ঝুলে আছে আদালতের সিদ্ধান্ত ইত্যাদির কারণে। তো আমরা আশা করব যে নির্বাচন, মানে এখন তো জাতীয় নির্বাচন আসলে এজেন্ডা, তো এই তিনটা নির্বাচনের উপরে অনেক কিছুই নির্ভর করছে যে কে কি অবস্থা দাঁড়াচ্ছে। এই তিনটা নির্বাচন সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাবো, কিন্তু সুষ্ঠুভাবে হবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই সন্দেহ না করি আমরা আশায় থাকি, কারণ কুয়েটে কিন্তু এর মধ্যে ব্যাপক গোলমাল হয়েছিল এবং 5 মাস পরে কুয়েট খুলেছে, তাই না? আমেরিকান শুল্ক, ট্রাম্প শুল্কের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ, আদৌ কি পেয়েছে? এটা সরকারি ভাষ্য। আচ্ছা, তো সরকার তো ইতিবাচক কথা বলেই যাচ্ছে, কিন্তু আসলে আলোচনায় অগ্রগতি না। আগামীকাল থেকে তো বোধহয় কার্যকর, আগামীকাল থেকে এটা কার্যকর হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, ট্রাম্প প্রশাসনকে রাজি করানো যেতে পারে যে আপনারা আরেকটু সময় দেন, সেটা হতে পারে। একটা বেসরকারি প্রতিনিধি দলও কিন্তু গেছে সরকারির পাশাপাশি, তারাও আলোচনা করে যাচ্ছে। তো এর মধ্যে একের পর এক চুক্তি হয়ে যাচ্ছে ভারতের সঙ্গে এবং ভিয়েতনামের সঙ্গে হয়েছে। তো আমরা যে অন্তত যেন প্রতিযোগী দেশগুলোর সঙ্গে কম্পিট করার মতো জায়গা থাকতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।